আমি ডিফেন্স দিচ্ছি না, আমি আর্গুমেন্ট করতেছি, কারণ মানুষকে আমরা ভুল বুঝাতে চাই না। উনি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার, ওনার সিদ্ধান্ত উনি চলছেন, ওনার সিদ্ধান্ত উনি ফেব্রুয়ারি 2026 নির্বাচন দিচ্ছেন, কেউ দ্বিমত করতে পারে নাই বাংলাদেশের। উনি বলছেন 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া দরকার ছিল সংবিধান, আমি একমত। পারছে কেউ নিতে? পারে তো নাই। তার মানে কি আমি যেটা বলছি এটাই সংবিধান, এবং সে চালাই গেছে। তো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, কে করছে কার্যক্রম নিষিদ্ধ? বিগত সরকার, মানে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু তার আপাতত কার্যক্রম, আপনার তো নির্বাচন হয়েই গেছে, এখন অফিস খুইলা 2টা স্লোগান দেওয়াটাই কার্যক্রম। তো অফিস খুলতে সে কি এসে নির্বাচন বাতিল চাইবে? কেন চাইবে? তাদের যেটা দরকার সেটা যদি এই সরকার আসার পর পাইতে থাকে, সমস্যাটা কোথায়? জামিন হচ্ছে, কালকে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলে তো সবাই আগেই জামিন দিত, তা জামিন তো পাচ্ছে, অফিস তো খোলা হচ্ছে। এখন আপনি যদি অফিস কার্যক্রম নিষিদ্ধ আছে বলে বলতেছেন আমরা এটা চালু করব না, যেহেতু কার্যক্রম নিষিদ্ধ আছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত অফিস তো খুলতেছে, আপনি দেখেও দেখবেন না। আমি কিন্তু ভাই আওয়ামী লীগের বিরোধিতা, আমি ক্রিটিক্স, একজন আলোচক হিসেবে আলোচনা করতেছি। সমস্ত আওয়ামী লীগ ছেড়ে দিলে আমার কিচ্ছু আসে যায় না। কালকে যদি আওয়ামী লীগ বিএনপি মারামারি করে, আওয়ামী লীগ জামাত মারামারি করে, বিএনপি আওয়ামী লীগ মিল্লা জামাত, আমার কিছু আসে যায় না। আমি একজন আলোচক হিসেবে আলোচনাটা করতেছি। আপনি একদিকে বলতেছেন, সরকার বলতেছেন কি কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু জামিন পাচ্ছে, অফিস খোলা হচ্ছে। আবার বলা হচ্ছে সরকার বহাল রাখছে বলতেছেন বিগত সরকার, কিন্তু অ্যাকশনে কিন্তু আর ঠিক উল্টাটা, তালা খুলছে, তারপরে জামিন পাচ্ছে। এগুলো তো সব ভাইটাল ব্যাপার। আমি বলছি না তার আটকায় রাখেন, আজিজ ভাই যেমন বললো যে কোর্ট আটকায় রাখতে পারেন, পারে কি পারে না সেটা আমার বিষয় না। আর রাজনৈতিক বিষয়গুলা এই প্লেন হইতে দেখা যায় না, রাজনৈতিক সিদ্ধান্তগুলো রাজনৈতিকভাবে হয়। ওই যে 1000 কতগুলি মামলা যে ছাড়লো, রাজনৈতিকভাবে একবারে বাতিল করে দিল, এটা দোষ নয়। আমি বলছি রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিক সিদ্ধান্তে হয়। কাজে আপনি আজিজ ভাই যে গয়রহ বইলে দিল, কোর্টে যাবে, জামিন দিবে, অমুকে কে খুনের আসামি কিনা, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ লোক 50 বছরে ধরছে আর ছাড়ছে, ওই জায়গায় খুন হয়েছে ডাউট করে ধরে নিচ্ছে। এখন আপনি হাসিনার বেলায়, পলিটিক্যাল লিডারের বেলায় আমরা একভাবে বলি, আপনি ধরবেন কিভাবে? আমি সাপোর্ট করতেছি না, কিন্তু গয়রহ তো প্লেন মিনিং না, এগুলো রাজনৈতিক বিষয়গুলো, রাজনৈতিক সিদ্ধান্ত। এখন আসেন সরকার শান্তিপূর্ণ থেকে, সরকার চায় কিন্তু শান্তিপূর্ণ থাকতে। কারণ আপনি যদি আওয়ামী লীগের যে কাজগুলো যে বুঝাই তো যায় ফেভার না হইলে আপনার আওয়ামী লীগের তালা খোলে কেমনে অফিসের, আবার তারা জামিন পাচ্ছে, তাহলে টু সাম এক্সটেন্ট ফেভার হচ্ছে, যেভাবেই হোক। আচ্ছা, এখন আসেন শান্তিপূর্ণ থাকতে হবে সরকারকে। কারণ আপনি যদি সরকার টালমাটাল অবস্থায় চলে যায়, তাহলে তো স্মুথলি কাজগুলো করতে পারবেন। আপনি দেখেন নির্বাচনের কিছুদিন আগে থেকে, বিশেষ করে তারেক রহমান সাহেব আসার পর থেকেই কিন্তু আওয়ামী লীগের যে খণ্ড খণ্ড ঝটিকা মিছিল টিছিল হইতো, তা নাই, এবং এখন তো নাই। কারণ কি? ইট ইজ এনশিওর যে কিপ সাইলেন্ট, দেখা যাক কি করা যায়। কারণ নির্বাচনের আগেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আমরা ক্ষমতায় গেলে আপনাদেরকে দেখবো, আপনাদের বিষয়গুলো আমরা দেখবো, বলা হয়েছে। তা বলা হইলে আর সরকারকে শান্তিপূর্ণ থাকতে হবে, আর শান্তিপূর্ণ থাকতে হলে শান্তিপূর্ণ ভাষণ, শান্তিপূর্ণ বক্তব্য দিতে হবে। যেমন ধরেন কি বলে, নাহিদ সাহেবরা 6টা সিট পাইছে, তাদেরকে দিয়ে আমরা আশা করি সামনে আরো বেশি সিট পাবে, একসময় সরকার গঠন করবে, এটা আমরা প্রত্যাশা করি। এই যে অনুপ্রেরণামূলক বক্তব্য, এটা কিন্তু ভালো জিনিসটা ভালো, কিন্তু এইগুলি বলে যদি শান্তিপূর্ণ না থাকে, এই কাজগুলো আমার করা কঠিন হবে। আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন যে আওয়ামী লীগ যদি পর্যায়ক্রমে সব লোক ছাড়া পেয়ে যায়, হ্যাঁ, আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু কারা? এনসিপি। তো যখনই তারা মাঠে আসবে এবং হবে, তখন তো একটা শত্রুপক্ষ থাকবে, তাদের সাথে তাদের অবস্থানটা কি হবে? এর মানেই না আমি সিদ্ধান্ত যারা জানে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইটা যদি মাঠে ব্যাপকভাবে বের হয়ে চলে আসে, তাহলে কি দাঁড়াবে রেজাল্টটা? আওয়ামী লীগের শত্রুপক্ষে এনসিপি, কোনো ডাউট নাই এতে। শুধু এককভাবে এনসিপি নাকি অন্য কোনো আরো দল আছে? আর কোনো দল এই মুহূর্তে তার শত্রু নাই। আর জামাত তো তাদের সবসময় তারা শত্রু বলে। অন্য কোনো দল নাই কেন? তারা একবার বলছে আন্দোলনে ছিলাম, আবার একটা সময় বলছে আমরা আন্দোলনে নাই। এবং রাষ্ট্রপতি সম্প্রতি ক্লিয়ার করে দিচ্ছে যে আমাকে টিকিয়ে রাখছে, আমি সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য যারা আমাকে হেল্প করছে সেটা হলো বিএনপি এবং আর্মি। তার মানে বিএনপির ব্যাপারে সে ক্লিয়ার করে দিল যে জুলাই আন্দোলনের সাথে তারা সক্রিয় না, সোজা হিসাব। তাহলে একমাত্র শত্রু এনসিপি আমার বিবেচনায়, এবং রাষ্ট্রপতি সেটা এস্টাবলিশ করে দিলেন। তো
তো সেক্ষেত্রে তাদেরই চিন্তার বিষয়। এটা সামনে কি হবে আমরা জানি না। এখনো তো আপনার স্লো দেখতেছেন। এই এখন যদি বদিউজ্জামান মুক্তি পেয়েছে, ফর এক্সাম্পল, জামিনে মুক্তি পেয়েছে, সে কিন্তু মাদক সম্রাট। আমরা আবার একদিকে কিন্তু মাদক দমাই, এটা ভালো কাজ। আপনি মাদক যাতে না থাকে ভিতরে, মাদক নিয়ন্ত্রণ করবেন, কেউ মাদক সেবন না করে, সব ঠিক আছে। কিন্তু পাইলে তাদেরকে ধরবেন, কারো কাছে মাদক পাইলে। তো বদি তো মাদকের সম্রাট ছিল, সে জামিনটা পাইলে কি জন্যে? কথার কথা বলছি। আবার মাদকের সাপ্লাই লাইন যদি সব ঠিক থাকে, যেমন ও আপনি বাসায় বসে যে ট্যাপ সারেন, ওয়াসার থেকে যদি পানি সাপ্লাই না থাকে, পানি বেরোবে? তো আপনি মাদক যে সাপ্লাই, মাদকের তো দুইটা জায়গা, এক বর্ডার ক্রস করে আসে, অথবা আপনার এইটাই তো বুঝি না যে আসলে বর্ডার ক্রস করে কিভাবে আসে। আমি বলছি হয় বর্ডার ক্রস করে আসবে, আর না আপনি নিজ উৎপত্তি করবেন। আর তো কোনো রাস্তা নাই। আসার তো জায়গা দুইটা, আসার তো ওয়ে দুইটা। একটা হলো নিজের দেশে বানাবেন, আর একটা বাইরে থেকে, আর একটা বাইরে আসবে। এই এছাড়া তো উপায় নাই। তো সেইগুলা কন্ট্রোল করার দায়িত্ব কার? ওইগুলা হইলে তো আমার এখানে মাদকের জন্য আমার পোলাপান পিটাইতে হয় না, দাবড়াইতে হয় না, আমার তো পিটাইতে হয় না তাদেরকে। তা আপনি মূল জায়গায় হাত দিবেন না। যেমন ধরেন এখন আজকে এই সরকার ইলেক্টেড গভর্নমেন্ট আসছে, এখন দেখবেন আওয়ামী লীগ এত বেশি রিল্যাক্স, তারা কিন্তু পালানের জন্য অস্থির না। এবং ইন্ডিয়ান ভিসা তো খুব জটিল অবস্থায় ছিল দীর্ঘদিন। আমি জানি না এখন স্বাভাবিক হচ্ছে, এখন স্বাভাবিক হচ্ছে। আজকে ওইটা নিয়ে কথা হয়েছে, গতকালও কথা হয়েছে। হ্যাঁ, স্বাভাবিক হচ্ছে কেন? তখন তারা চিন্তা করছে আমার 10 লাখ লোক হয়তো এইখান থেকে চলে যাবে ইন্ডিয়ার ভিতরে যাইতো গিয়ে। তো এখন ইন্ডিয়ার ভিসাটা কঠিন হয় কি হয়েছে? হ্যাঁ, ওখানে গিয়ে রোহিঙ্গার মতো 10 লাখ একত্র হইতে পারে নাই। আর এখন ভিসা রিল্যাক্স হলে কি হবে? তারা তো দেশেই সেফ, সুতরাং যাওয়া আসার প্রয়োজন নাই। যদি দরকার হয় মিটিং করতে যেতে পারে। সেই জন্য আমি বলতেছি, মানে কি আওয়ামী লীগের বহু নেতৃত্বখানে আছে না? আমরা গণমাধ্যমের রিপোর্টে দেখলাম যে 600-র উপরে নেতা সেখানে আছেন। আচ্ছা, আমি কিন্তু কোনোটাই দোষ ধরতেছি না, গুণও ধরতেছি না। আমি একজন আলোচক হিসাবে আলোচনা করতেছি আমার আইনের শাসনটা কোথায়। আপনি একদিকে কার্যক্রম নিষিদ্ধ রইল, নিষিদ্ধ থাকা তো একটা আইন, প্রজ্ঞাপন জারি করছিল, সেটাকে আপনি উইথড্র করলেন না, অথচ অ্যালাউ করা হচ্ছে। একটা দেখেন, পৃথিবীতে উন্নত বিশ্বে আইনের শাসনটা দিয়ে রাষ্ট্র শক্তিশালী হয়। আপনি দেখেন ট্রাম্প কিন্তু একটা বিরাট ট্যারিফ বসাইছিল ওয়ার্ল্ড ওয়াইড, সেটা সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়ে বাদ দিয়ে দিছে। বাংলাদেশে কার সিনায় কোন বল আছে যে সরকার একটা সিদ্ধান্ত নেবে আর চট করে সুপ্রিম কোর্ট নিষেধ করে দিবে? আমি দেখি নাই। অর্থাৎ আইনের শাসনটা এমন জিনিস, ট্রাম্পরেও কেয়ার করে নাই। আর আমার দেশে আইনটাকে আমি আমার মতো করে, মানে আইনটা স্বাধীনভাবে চলতে পারে না। আমরা অতীতে দেখছি যে জনগণ যে সিদ্ধান্ত নিছে, জনসিদ্ধান্ত ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট, সেইটা কোর্টে নিয়ে যাওয়ার পর কোর্ট একটাবার বললো না যে এটা তো আমরা উই ক্যানট এন্টারটেইন ইট, এটা জনসিদ্ধান্ত। আবার জনগণ যদি না চায় বাতিল করবে, কিংবা পার্লামেন্ট ডিসাইড করবে। না, এন্টারটেইন করলেন, XYZ দরখাস্ত দিল, এখন আজকে তার করুণ পরিণতি, সে এখন কারাগারে বসে আছে, চিফ জাস্টিস অফ বাংলাদেশ, হুইচ ইজ ভেরি পেইনফুল। সে কারণে আমি বললাম যে আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু হলো এনসিপি। সেই আওয়ামী লীগ যত বেশি সক্রিয় হবে, এনসিপি তত বেশি দুশ্চিন্তায় পড়বে। কাজে আপনি যত চেষ্টা করেই মানে খুব ভালো পরিবেশ রাখতে চান না কেন, আলটিমেটলি আপনি এই বক্তব্য দেন, সেই বক্তব্য দেন, ঘুরে পেঁচায় জুলাই আন্দোলনের পক্ষে আছি, অমুক আছি, তমুক আছি, অ্যাকশন বলে দিবে যে আলটিমেটলি হচ্ছে কি। কারণ আবার আওয়ামী লীগ কিন্তু আবার বিএনপিকেও ব্ল্যাকমেইল করতে পারে। কেন আমি বলি? সেটা কিভাবে? আমার ধারণার কথা বলছি। কারণ বিএনপি ক্ষমতায় আছে, এই যে কার্যক্রম নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তারা যে ফ্ল্যাগ উড়াইতে পারতেছে, ইয়ে করতে পারতেছে, তার মানে কি এইটা সরকার ছাড় দিতেছে। ছাড় না দিলে আলটিমেটলি যদি কখনো আন্দোলনের পর্যায়ে চলে আসে তারা, তখন তারা এদের বিরুদ্ধে আন্দোলন করবে। কি নিয়ে আন্দোলন করবে? আমাদেরকে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে, আমরা ইনক্লুসিভ নির্বাচন করা হয় নাই, যারা দোষী ছিল কিংবা যাদের কাগজে পত্রের নাম ছিল তারা থাকুক বাদ, কিন্তু আমাদেরকে নির্বাচন করতে দেওয়া হয় নাই। 25%, 30% ভোটারকে এই ইস্যুগুলো আসবে। সুতরাং এই ইস্যুগুলোও যাতে না আসে, সুতরাং আওয়ামী লীগকে ছাড় দিতেই হবে ক্ষমতাসীন সরকারের, যদি সরকারে খুব সুন্দরভাবে সার্ভাইভ করতে হয়। এনসিপিকে ব্যালেন্স করতে হবে, আওয়ামী লীগকে ব্যালেন্স করতে হবে। এটা আভ্যন্তরীণ, এক্সটার্নালটা আমার দরকার নাই, আভ্যন্তরীণ এই জটিলতা। সুতরাং আমার কাছে মনে হয় সরকারকে খুব শান্ত মস্তিষ্কে, ধীরে সুস্থে সবার সাথে ব্যালেন্স করে পা বাড়াইতে হবে সামনের দিকে। জি, আমরা রাজ্জাকের বক্তব্য শুনছিলাম, তিনি বলছিলেন যে সরকারকে আসলে ব্যালেন্স করে চলতে হবে সামনের দিকে। আমি
এই প্রসঙ্গে একটি আবার উল্লেখ করতে চাই, রাজনীতি বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ যে বক্তব্য তিনি দিয়েছেন এই গণমাধ্যমটিতে, আমি সেটি, দেশে আওয়ামী লীগের একটি সমর্থক গোষ্ঠী রয়েছে, ভোটে অংশ নিতে দল থেকে আহ্বান থাকলেও অনেকেই ভোট দিয়েছেন, বিভিন্ন জায়গায় প্রার্থীদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ভোট দিয়েছেন। যাদের ভোট দিয়েছেন তাদের পক্ষ থেকে কিছুটা সহানুভূতি প্রত্যাশা করাটা অস্বাভাবিক নয়। তিনি এটা তো আমি বললাম আগে যে সমঝোতার কথা তিনি বলছেন যে প্রার্থীদের সঙ্গে তাদের বিএনপি এবং জামাতের প্রার্থীরা বিভিন্নভাবে এই ভোটারদেরকে, আওয়ামী ভোটারদেরকে অ্যালুর করার চেষ্টা করেছে, যার ফলে সব কিন্তু একদিকে ভোট দেয় নাই। আওয়ামী লীগেররা সব বিএনপিকেও দেয় নাই, সব জামাতকেও দেয় নাই। কিন্তু জামাত যেহেতু তাদের হাতে বেস্টের টিকিট আছে, যেমন এখন রাজ্জাকি ভাই যেভাবে করলো, এই মেট্রিকুলার ডিজাইনে যদি সরকার ব্যালেন্স করে চলে, তাতে যদি আওয়ামী লীগ মাঠে নামে, তাহলে তো বিএনপি যদি জামাত থাকে তাহলে তো ভরসা আমাদের হয়, অন্তত টিকিট জান্নাতের টিকিটটা তো এনশোর থাকে। জামাত যদি বিলীন হয়ে যায়, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগকে ডিল করতে পারে প্রপারলি, আওয়ামী লীগ জামাতকে ডিল করতে পারে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যদি মাঠে চলে আসে তাহলে তো জামাত দুর্বল হয়ে যাবে, আবার জামাত বিএনপির লুঙ্গির তলে যাবে, যা স্বাধীনতা বিরোধী শক্তি হয়ে যাবে। তো তখন যাইতে পারে, তো জামাত তো একা চলতে পারবে না, তাহলে তো আমার তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আমি তো জান্নাতের টিকিট থেকে বঞ্চিত হব। জামাত রাজনীতিতে থাকলে আমি আল্লাহ, খোদা, বেহেশতের টিকিট সবকিছু আমি পাইতে পারি, পাওয়ার সম্ভাবনা থাকে। এটা কি সম্ভব আজিজ ভাই? সেটা তো সম্ভব না, বলছে তো বরাবর, আমি এটা বলছি তো, বেহেশত দোজখ, বেহেশত বানাইছে আল্লাহ, বেহেশত দোজখ মেনটেন করে আল্লাহ, বিচার করবে আল্লাহ, বেহেশত দোজখ নির্ধারণ করবে আল্লাহ। জামাতের কথাও টিকিট, সে জান্নাতের টিকিট দেয় কেন? এইসব উগ্রতার কারণে কিন্তু ফাইনালি জামাত বেড়ে গেছে। আমি দেখেন তাদের যে তাফালিং শেষে টাকা পয়সা দেওয়া, জান্নাতের টিকিট র্যাম্পেন্ট ইয়ে করা, সূর্য মাথার কাছে তাক দেখলে থেমে যায়, এরকম সব বক্তৃতা দেওয়াতে মানুষ ভাবছে এই জামাতকে ভোট দিয়ে যদি যায় তাহলে আবার আফগানিস্তানে যা ভ্রমণ করে আসছে 11 দলের একজন, আবার আফগানিস্তানের 2 জন এসে ভিজিট করে গেছে বাংলাদেশে, একজন অফিসিয়ালি আর একজন আনঅফিসিয়ালি ভিজিট করে গেছে। তখন কিন্তু মানুষের ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে, যে কারণ আফগানিস্তানের সম্প্রতি আইনও হয়েছে। সামনের রাজনীতির মেরুকরণটা কিভাবে দেখছেন? রাজ্যকে একটু না, বিষয়টা হচ্ছে আমি যেটা বলছিলাম যে হ্যাঁ, বিএনপি আসলে যেটা সরলভাবে চিন্তা করতেছেন, আওয়ামী লীগ যদি মাঠে আসে এত সরল রাজনীতি থাকবে না, রাজনীতি অবশ্যই কমপ্লেক্স হবে। কারণ ধরেন আওয়ামী লীগ সক্রিয় হলো, কথার কথায় তাকে অ্যালাউ করলেন, সক্রিয় হলো, এখন ধরেন অফিস কিছু খুলছে, বেলও জামিন পাইছে, হয়তো এই জামিনের যেগুলো পাইছে এগুলোর ক্ষেত্রে আমার ডিফেন্স আছে, আমি যদিও লয়ার না, কারণ মেরিট নাই, কারণ যারে ভরে তারে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার জেলে ঢুকাই দিছে, জেলে ঢুকাইছে, আর কোনো হিয়ারিং নাই, কোনো বেলও নাই, কিছু নাই, পড়ে থাক। জেলখানা তো ভর্তি, জায়গা নাই। আপনি বলেন তো, মোস্তাকের সময় জেলখানা ভর্তি ছিল, আর এবারে ভর্তি। অন্তর্বর্তীকালীন সরকার কয়েকজন লুটতরাজ করছে আর মানুষ ধরে ধরে জেলখানায় ঢুকেছে। এখন তো দুদকের ভিতরে ইউনূস সহ অধিকাংশ উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ পড়ছে, এগুলো বিচার করতে হবে না? এগুলো ফৌজদারি অপরাধ, টাকা লুট করছে, টাকা পাচার করছে। এই অভিযোগের কি হবে আসলে ভবিষ্যৎ? এটা বিচার হতে হবে। বিচার যদি না করে বিএনপি, আমরা বিরোধিতা করব, কারণ আইনের শাসন তো বলা হয়েছে, আইনের শাসন। আমার কথা হলো কোর্ট নিরপেক্ষভাবে ফাংশন করছে কিনা। ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা অনেকেই জানে না, আমি জানছি, সর্বশেষ যিনি রাষ্ট্রপতি, যিনি তার সময় ট্রাম্প শেষ হয় তখন 3 মাস তিনি নিরাপত্তা পান এবং দায়মুক্তি পান এবং এসএসএফ নিরাপত্তা পান। ডক্টর মোহাম্মদ ইউনূস তল দিয়ে করে ফেলাইছে, 1 বছরের জন্য তার নিরাপত্তা নিয়েছে এসএসএফ, তার বিরুদ্ধে অভিযোগ পড়ছে। বিচার করবেন না আপনি? এই যে আদেশ দিয়ে যে করলো, এটা তো অবৈধ। প্রেসিডেন্ট অনেক আদেশ প্রেসিডেন্ট জানে না, প্রেসিডেন্ট ছাড়া আদেশ দিলেন আপনি কেমনে? আপনি তো সাংবিধানিক সরকার। 106 অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্স নিয়ে 148 অনুচ্ছেদ অনুযায়ী ওত নিয়েছেন সংবিধান সম্মানিত রাখার জন্য। সংবিধানের বাইরে যাওয়ার আপনার এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ম্যান্ডেটই ছিল না, কোনো স্কোপই ছিল না, অথচ আদেশ ফাদেশ বহুত কিছু দিছে, রাষ্ট্রপতি জানে না। হ্যাঁ,
হয়তো বলে যে এইটা গোপন কথা ফাঁস করলো কেন প্রেসিডেন্ট? আরে ভাই, আমি তো ভুক্ত হয়েছি, জনগণ হয়েছে। প্রেসিডেন্টের ঘরের ভিতরে কি তার পিআর সেকশন তিনজনকে উড্র করে নিয়ে গেছে। 18 বছরে একদিনের জন্যে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্টের সাথে দেখা করে নেই। এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। ও চুক্তি করছে, গোপন চুক্তি, সেটা ইনফর্ম করবে না প্রেসিডেন্টকে? প্রেসিডেন্টের সাথে দেখা করবে না? করে নাই তো। সুতরাং এগুলোর তো বিচার হতে হবে। এগুলোর বিচার না হলেও একই প্রশ্ন উঠবে। আপনি ধরেন বিএনপি সরকার আওয়ামী লীগের সাথে খাতির করলো, আওয়ামী লীগকে স্পেস দিলে ধরেন একটা রাজনৈতিক শক্তির ডিফেন্সিভে পড়লো, কথার কথায় আপনাকে তো একসময় ডিফেন্সিভে ফেলে দিবে। যতই বলেন না কেন, আওয়ামী লীগের যারা পালায়া গেছে এখনো সমর্থক যদি ভোট দেন, আমাদের বাংলাদেশের মাটি হচ্ছে যাকে নির্যাতন করা হয়, নির্যাতিত, সে যৌক্তিক হোক আর অযৌক্তিক হোক, তার পক্ষে সিম্পেথি তৈরি হয়। ধরেন ডক্টর প্রধান বিচারপতি খায়রুল হক, আমি তো তার যে জাজমেন্ট ওই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করছে, সে শর্ট জাজমেন্টে একটা দিছে, পূর্ণাঙ্গ জাজমেন্টের কত মাস পরে আর একটা দিছে। সে তো ক্রাইসিস তৈরি করছে, তার তো জেলখানায় থাকাই উচিত, বিচার হওয়া উচিত। সে তো দেশটারে আউলায় দিছে সে।